সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সফট টকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবু বকর, সম্পাদক এবং প্রকাশক দৈনিক সময়ের কাগজ। এই পত্রিকাটি প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। আবু বকর জন্মেছেন এই এলাকাতেই এবং সেখানেই বড় হয়েছেন। সেই সঙ্গে সাংবাদিকতার পর্যবেক্ষণ যুক্ত হয়েছে। তাই তার সঙ্গে আজকে যোগ দেয়া আমরা জানতে চাই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক রসায়ন সম্পর্কে। বাঁকার সর্বশেষ পরিস্থিতি কি আমরা যদি বুঝতে চেষ্টা করি, যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অশান্ত পরিস্থিতি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে বা বাম পাতালপন্থী রাজনীতিতে, তাহলে তার সর্বশেষ পরিস্থিতিটা কিরকম? হ্যাঁ, ধন্যবাদ মাসকাওয়াত আহসান। আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই বামপন্থী বা চরমপন্থী সংগঠনগুলোর কারণে যে অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টি এখানে হয়েছিল, তা এই মুহূর্তে কিছুটা শান্ত, কিন্তু আসলে থেমে থেমে বিভিন্ন জায়গায় আবারও লাশ পড়ছে এবং ক্রস ফায়ার ও প্রতিপক্ষদের হামলায় এই সন্ত্রাসীরা তারা নিহত হচ্ছে। এর মধ্যেই যে জিনিসটা নিয়মিত হয়ে আসছে তা হচ্ছে অপহরণ, কাদা এবং অন্যান্য টেন্ডার দখল, জমি দখল বা এইসব অস্ত্রের ব্যবহার সেটা থেমে নেই। মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলটা এখনো অশান্তই বলা চাই, কারণ রাজনৈতিক ছত্রছায়ায় এখানে এইভাবে এই চরমপন্থীদের পদাচরণা এখানে অব্যাহত আছে। কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়? সবসময় এইসব চরমপন্থীরা ক্ষমতাসীনদের নিচেই থাকে বা ক্ষমতাসীনদের আশীর্বাদে থাকে, এবং যখন যে দল ক্ষমতায় আসে এইসব চরমপন্থীরা সেই দলের পক্ষ অবলম্বন করে এবং তাদের সাথে যোগসাজশ করে তাদের কাজকর্ম চালিয়ে। কিন্তু এটি যে বামপন্থী আন্দোলন প্রসূত একটি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, সেই বাম আদর্শের সঙ্গে তো সংঘাত লক্ষ্য করা যাচ্ছে এই কাজগুলোতে, যেখানে চাঁদা তোলা হচ্ছে, মানুষকে অস্ত্রের ভয় দেখানো। আসলে এই যে বাম আদর্শ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের চলমান চরমপন্থী রাজনীতি, এর মধ্যে অনেক পার্থক্য। আসলে বাম আদর্শ নিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল সে অনেক স্বল্প কয়েকজন লোক তার আদর্শ কেন্দ্রিক যে রাজনীতি শুরু করেছিল এবং সেটা ছিল শুধু আদর্শ কেন্দ্রিক। তার পরবর্তী সময়ে যে চরমপন্থীরা বিশেষ করে বিভিন্ন নামে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, লাল পতাকা, জনযুদ্ধ, গণবাহিনী প্রভৃতি আর কি, এইসব বিভিন্ন এবং ব্যক্তি বিশেষের নামও কিছু দল বা কিছু বাহিনী আছে, তারা যে জিনিসটা শুরু করেছে আসলে তারা কোনো আদর্শ ভিত্তিক না, এটা ব্যক্তি কেন্দ্রিক এবং একেবারেই এইখানে তারা লুটপাট করে খাওয়ার জন্য একটা দল। তারাই বিভিন্ন নাম ধারণ করে এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক ধরনের ডাকাতিয়া বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে তারা এই কাজগুলো করছে। এখানে পার্টির আগে যে আপনি যে কথা বলতে চাচ্ছেন, যে আসলে বাম আদর্শ ধারণ করে যে কার্যক্রমটা শুরু হয়েছিল বামপন্থী রাজনীতিতে, সেইটা আসলে এখানে একেবারেই নেই। তাহলে কি যারা ক্রস ফায়ারে মারা যাচ্ছেন তাদের মধ্যে একজনও দেশপ্রেমিক বা শুদ্ধ বাম রাজনীতিক নেই? যারা মারা যাচ্ছেন তারা এর সঙ্গে জড়িত? এরকম করে বলা যাবে না, কারণ আপনি জানেন যে এই বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই মুফাক্খর চৌধুরী, কমরেড মুফাক্খর চৌধুরী, উনি মারা গেছেন এখানে। উনি একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, এটা মুফাক্খর চৌধুরী হিসেবেই ছিল, এবং এটা হচ্ছে 93 সালের দিকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে বাংলার কমিউনিস্ট পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে, আর একটা পূর্ব বাংলা পার্টি হিসেবে। উনি কিন্তু আসলে আদর্শিক নেতা ছিলেন, আর ওনাকে এখানে ক্রস ফায়ারে কুষ্টিয়া থেকে মারা হয়েছে। কমরেড মফিজের কথা আপনি শুনে থাকবেন যে উনাকেও মারা হয়েছে। পরবর্তী সময়ে ডাক্তার টুটুল, যে কিনা সে ছিলেন পাবনায়, ওনার বাড়ি হচ্ছে, ডাক্তার টুটুলের বাড়ি হচ্ছে ঝিনাইদহে, কিন্তু ওনাকে মারা হয়েছে পাবনায়, মানে ক্রস ফায়ারের এই কথিত ক্রস ফায়ারে সে মারা গেছে। এরা খুব মেধাবী এবং এরা আদর্শিক নেতা ছিলেন, বাট এদেরকেও মারা হয়েছে। তাহলে এরকম আর কি কেউ অবশিষ্ট নেই? আপনি কি বলতে চাচ্ছেন শুধু সন্ত্রাসীরাই আছে? এখন যে জিনিসটা, যে আসলে সর্বশেষ পর্যায়ে এখানে যে দলগুলো যাদের পদচারণা আছে, বিশেষ করে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টি আর নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি, ওই যে যেটাকে বলা হয় যে
মনোরঞ্জন গোসাই ওরফে অতুল কীর্তিনী, আর বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির স্বপন চক্রবর্তী সহ যারা আছেন, গণমুক্তি ফৌজ বা বাংলাদেশ কমিউনিস্ট ঐক্য প্রক্রিয়া, এইখানে ওই রকম শিক্ষিত বা আদর্শ কেন্দ্রিক, আদর্শ লালন করার মতো বা ধারণ করার মতো ওই রকম নেতৃবৃন্দ এখন কিন্তু আসলে এই অর্থে নাই। তাহলে সরকার বলতে চাচ্ছেন যে সরকারি ক্ষমতায় থাকছে তাদের পৃষ্ঠপোষকতায় এরা তাদের এই নৈরাজ্য অব্যাহত রেখেছে, তাহলে সরকার জেনে বুঝে কেন এ ধরনের লোকদেরকে মদত দিতে যাবে? এটা একটু স্পষ্ট করে বললে এরকম হয় যে আসলে সরকারের প্রয়োজনেই, এবং আমি আরো একটু যদি স্পষ্ট করে বলি তাহলে এদেশে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগের প্রয়োজনে এখানে চরমপন্থীদের সৃষ্টি হয়। এবং সেটা তো একটা ঢালাও মন্তব্য হয়ে গেল, তাই না? কার আপনি বলেন কিভাবে হলো এটা? আমি একটা আসনের কথা বলি আপনাকে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে আলোচিত জায়গাটা হচ্ছে এখন কুষ্টিয়া, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ। আপনি প্রত্যেকটা আসনে খেয়াল করে দেখবেন যে বিএনপি যখন নির্বাচনে জয়ী হয় তখন চরমপন্থী অধ্যুষিত যে আসনগুলোতে সেখানে একক বিএনপির প্রার্থী সেখানে জয়লাভ করে। অনুরূপভাবে এবার যখন আওয়ামী লীগ ওই সব জায়গায় জয়ী হয়েছে, ঠিক ওই চরমপন্থী অধ্যুষিত যে দলের তারা মদত দিয়েছে অথবা তাদের সমর্থন নিয়েছে, তাদের প্রার্থীরা ওই কেন্দ্রগুলোতে তারা বিপুল ভোটের ব্যবধানে বিএনপিকে পরাজিত। শুধু এটাই না, প্রত্যেকটা জায়গায় এই চরমপন্থীরা, এবং এটা এখানে আসলে এক ধরনের ওপেন সিক্রেট, তারা সরাসরি একবার বিএনপি বা একবার আওয়ামী লীগকে সমর্থন দিয়ে তাদেরকে জয়ী করে। এরা কি রাজনৈতিক দলের চেয়ে শক্তিশালী? রাজনৈতিক দল এরা তো আসলে গ্রুপ ভিত্তিক এক জায়গা। না, আমি বলতে চাচ্ছি যে এরা, তার মানে ওখানে বিএনপির যে সাংগঠনিক কাঠামো বা আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো রয়েছে তার চেয়ে এদের কার্যক্রম অনেক বেশি শক্তিশালী। এরা যেহেতু অস্ত্রধারী, আর বিএনপি এবং আওয়ামী লীগের যে কাঠামো এখানে আছে সেখানে তো আর এরা অতটা প্রতিক্রিয়াশীল না, বা এরা তো প্রভাব বিস্তার করতে পারে না, এবং সঙ্গত কারণে এই চরমপন্থীদের কথায় এরা ওঠে এবং বসে। তো সেই ক্ষেত্রে তো নিশ্চিত যে এরা অনেক শক্তিশালী, কারণ এরা টেন্ডার নিয়ন্ত্রণ করে, এরা হাটঘাট নিয়ন্ত্রণ করে, এরা এই এলাকার মধ্যে যত অর্থনৈতিক বৃত্ত আছে সবগুলোকে এরাই নিয়ন্ত্রণ। এই অস্ত্র আসে কোথায় থেকে, যেটা তাদের শক্তির উৎস? এই অস্ত্র সাধারণত তারা বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে থাকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে আসে, কারণ কুষ্টিয়া অঞ্চলের সন্ত্রাসীদের একটা বড় ঘাঁটি হচ্ছে এখন ইন্ডিয়া। সেখানে তারা আছে, তাদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী জেলেও আছে, পত্রপত্রিকাও এনে অনেক লেখালেখি হয়েছে, এবং তাদের ইন্ডিয়া থেকে তারা এদেশের বিভিন্ন কার্যক্রম, তাদের সন্ত্রাসী কার্যক্রম মোবাইলের মাধ্যমে পরিচালিত করে থাকে।